আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটি খাবার খাই, সবচেয়ে সুস্বাদু খাবারগুলো আমরা খাই, সবচেয়ে পুষ্টিকর খাবারগুলো আমরা খাই, তৈব খাবারগুলো আমরা খাই, আমরা খুব এনজয় করছি। আমরা বোঝাচ্ছি যে ফুড ইজ মেডিসিন, মানে এই খাবারটা আমাকে হিলিং করবে, আমার রিপেয়ার করবে, আমাকে এনার্জি দিবে, বডি সেন্স করতে পারে। আমাদের মেয়েদেরকে বলবো যে দেখুন, আপনারা আপনাদের ফিগার সৌন্দর্য নষ্ট করেন না। যখন সে ভালো খাচ্ছে তখন আবার ভালো ব্যাকটেরিয়ার আনন্দ ফুর্তি করছে, তারা খুশি, তা এখন সেও খুশি। আর যখনই তার পেটে খারাপ ব্যাকটেরিয়া থাকবে, সে যদি ভালো খাবার খায় তো ওরা আবার আন্দোলন সংগ্রাম করবে, পেটে ডিস্টার্ব হবে। যে আমরা বললাম কিসের পেটটা জানি ঘি হজম হয় না, ব্যাপারটা এরকম। আসেন এদিকে আসেন, আপনি বলেন। ও যেহেতু মাথায় এত নাড়তেছে, আপনিও আসেন। আপনার কি, আপনি কি ভিডিও করবেন? তো করেন। হ্যাঁ হ্যাঁ বোন, এদিকে আসেন, আপনি ভাইয়াকেও জায়গা দেন। হ্যাঁ একটু কাছে আসেন। হ্যাঁ বলেন, হ্যাঁ একটু কাছে নিয়ে বলেন। জি, হ্যাঁ। আমার নাম মারিয়াম ইসলাম। আমি 2019 সাল থেকে স্যারকে ফলো করছি। তো রিসেন্ট কিছু ইয়ার জন্য আমার হুমায়ার মানে একটু বেড়ে গেছে, 3 পয়েন্ট আসছে। তো স্যারের যে খাবারগুলো কিছু অনিয়মের জন্য, এটা কিছু অনিয়মের জন্য হতেই পারে আমাদের। তো আমি আমাদের বাসায় স্যারের ব্ল্যাক রাইস থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট বাসায় খাওয়া হয়, কিনোয়া থেকে শুরু করে বাকুইটের রুটি। তো মানে আমাদের বাচ্চাগুলো পর্যন্ত বলে যে মানে আমার হাজব্যান্ডও মানে এত টেস্ট করে আমরা খাবার খাই যে মানে আমরা যখন রেস্টুরেন্টে যেমন চাইনিজ খাইলে যেমন একটা টেস্ট লাগতো, মানে খুব মানে এনজয় করে খাবারটা খাই, যে আমরা খাবার খাচ্ছি এবং ওষুধের মধ্যে যে ভালো একটা মানে বডিতে যে পজিটিভ একটা কিছু আমরা ঢুকাচ্ছি, এরকম মনে হয় যে না ওষুধ যে খুব বেনিফিটটা বোঝা যায় এই আর কি। খাবারগুলো মানে আমরা বোঝাচ্ছি যে ফুড ইজ মেডিসিন, মানে এই খাবারটা আমাকে হিলিং করবে, আমার রিপেয়ার করবে, আমাকে এনার্জি দিবে, বডি সেন্স করতে পারে। বডি স্মার্ট, সে সেন্স করে যে এই খাবারটা খুব ভালো খাচ্ছ তুমি, ও মানে আপনাকে উৎসাহ দেবে, এই তুমি খুব ভালো খাবার খাচ্ছ, মানে সে ভিতর থেকে মানে পিঠটা চাপড়ায় দেবে, এই তুমি খুব ভালো হ্যাঁ খাচ্ছ। হ্যাঁ আপনি বুঝতে পারবেন। কিন্তু যারা রুগী ওরা যখন খায় না তখন ওদের সিরিয়াস ক্রেভিংস হয়, আমি ওল্লা না খেয়ে মাথা ঘুরে পড়ে যাব। আবার খাওয়ার পরে তার এত খারাপ লাগে, আরো দুর্বল লাগে। শুধু খাবার ঢুকানোর সময় মজা লাগে, কিন্তু খাওয়ার আগেও ভাল লাগে না, খাওয়ার পরেও ভাল লাগে না। বুঝছেন কত না? তাহলে কিন্তু যারা আমরা রিয়েল ফুড খাই তো অনেকক্ষণ না খেয়ে আসি, বডি ক্ষুধার্ত, খাবার চাচ্ছে, আমি খাবার দিচ্ছি, খাবার দেওয়ার সময় বডি বলতেছে এই তুমি খুব ভালো খাচ্ছ, তুমি রাইট চয়েস। তারপরে খাওয়ার পরেও অনেক আনন্দ লাগছে এবং এই আনন্দটা অনেকক্ষণ থাকছে, অর্থাৎ আমার অনেকক্ষণ ক্ষুধাও লাগছে না, আমি এনার্জেটিক থাকছি, আমি অনেকক্ষণ ধরে চলতে পারতেছি। বুঝতে পারছেন? তো এখন এই এক্সপিরিয়েন্স যে নেয়নি তার কাছে এটা হয়তো বিশ্বাসযোগ্য নাও হতে পারে, কিন্তু আমরা যারা এটা অলরেডি করছি তারা জানি যে আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটি খাবার খাই, সবচেয়ে সুস্বাদু খাবারগুলো আমরা খাই, সবচেয়ে পুষ্টিকর খাবারগুলো আমরা খাই, তৈব খাবারগুলো আমরা খাই, আমরা খুব এনজয় করছি। এবং এই যে বোনের চেহারা ঝকঝক করছে আলহামদুলিল্লাহ, ভাই তো অনেক খুশি, তাই না ভাই? হ্যাঁ, যে এত সুন্দর বউ, মাশাল্লাহ। তা এখন এই বোনটা যদি এই রকম হইতো মোটা, গলার মধ্যে যদি 10টা ভাঁজ থাকতো, বুঝতে পারছেন, তারপরে চামড়া যদি ফাইটে ফাইটে যাইতো, ভুঁড়ি যদি এত বড় একটা হইতো, এরকম যদি ঝুলে পড়ে যাইতেছে, হ্যাঁ, তাহলে ওর বউকে ভালোবাসতো, কিন্তু ঠিক এরকম বউকে ভালোবাসার যেটা মজা এটা থেকে সে বঞ্চিত হইতো। আমি কি বুঝাতে পারছি? বুঝছেন? তাই আমি মনে করব যে আমাদের মেয়েদেরকে বলবো যে দেখুন, আপনারা আপনাদের ফিগার সৌন্দর্য নষ্ট করেন না। নষ্ট খেলে তাই হবে। সুস্থ খাবার খেলে আপনি সুস্থ শুধু থাকবেন তাই না, আপনার স্কিন ওই যে ওকে যেমন আমি চাই, মানে আমাদের যারা ফলো করে ওর ভিতরে সব কিছু আছে। হ্যাঁ, ওর স্কিন টান, স্কিন উজ্জ্বল। আমি ওদিন বলেছি যে জিম করলে স্কিন এক্সট্রা উজ্জ্বল হয়, এবং জিম করলে একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায়, ওইটা মানুষকে বোঝানো যাবে না, এটা নিজেদেরই ব্যাপার। হ্যাঁ, নিজেরা বুঝে যে আমার শক্তিটা আছে, আমার এনার্জিটা আছে, এবং সবচেয়ে বড় কথা হলো আমার ইউফোরিক লাগে, মজা লাগে। হ্যাঁ হ্যাঁ, যেমন আজকে আমি ব্যাডমিন্টন খেলতে গেছি, অত্যন্ত দুঃখজনকভাবে আমার একজন পার্টনার অসুস্থ, আরও 2জন চলে গেছে সিলেটে, আর একজনকে ফোনে পাই নাই। সোজা কথা হলো আমরা মাত্র 3জন ছিলাম, 4জন লাগে খেলতে, তো ওই 3জনই খেলছি, একজনটা 1 কোর্টে দিছে, আমরা 2জন আর 1 কোর্টে যাই খেলছি। তারপরে আবার ওই আরেকজন চলে গেছে আবার, তারপর আমরা 2জন মিলে প্র্যাকটিস করছি, তো বিভিন্ন ড্রিলগুলা করলাম আর কি। কথা হচ্ছে আমার আনন্দ লাগতেছে, আমি পার্টনার না হলে আমি একা দেয়ালে পিটাবো, আমার কথা হলো আমি ওই টাইমটাকে আমি এনজয় করব। তো যখন দেখবো যে কেউ নাই, তো আমি একা একা ফুটওয়ার্ক প্র্যাকটিস করব, একা একা আমি দেয়ালের মধ্যে মারবো। সো আমি যদি এনজয় করি, এটা হলো আমার খেলার প্রতি নেশা। এখন আমি ড্রাগসের প্রতি নেশা, আমার সিগারেটের প্রতি নেশা, আমার খাওয়ার প্রতি নেশা, সেটা আপনাকে এই মোটা তাজা করতে আছে,
একটা ফার্মের গরুর মতো অবস্থা হইতে আছে, যে কোরবানিতে দেখবেন গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া। তা এখন আমি যদি আমার ফিগার ভালো না বাসি, আমি যদি আমার চেহারা ভালো না বাসি, আমি যদি আমার সুস্বাস্থ্য ভালো না বাসি, পুরুষ হিসেবে আমার যৌবনকে যদি আমি ভালো না বাসি, আমার পুরুষত্বকে, নারী হিসেবে তার নারীত্বকে সে যদি ভালো না বাসে, এখন ওর হাজবেন্ড ওকে একটু দাও তুমি, একদম যেহেতু এদিকে আরেকটু কাছে আসতো, ক্যামেরা রয়েছে, হ্যাঁ একদম সত্যি কথা ভাই, আপনি জাস্ট বলেন যে আপনার বইয়ের ব্যাপারে আপনি খুশি কিনা। ধন্যবাদ প্রথমে জাহাঙ্গীর কবির স্যারকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে এসে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে আর একটু বলে নিচ্ছি, সকল প্রশংসা আল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে মূলত ওষুধ মুক্ত একটা জীবন ব্যবস্থা উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো সেটা অবশ্যই এই বাংলাদেশে এবং তথা সারা বিশ্বেই আমাদের সম্মানিত জাহাঙ্গীর কবির স্যারের এই যে উদ্যোগ, এটা এই মহতী উদ্যোগকে আমরা অবশ্যই স্বাগত, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এবং আল্লাহকে বলি যেন ওনাকে আরও সমৃদ্ধি দান করুক। এই সুবাদে আমরা এই জিনিসগুলো জানতে পেরেছি বাংলাদেশে। যদিও আমি একজন সেনাবাহিনীর রিটায়ার্ড আর্মি অফিসার, তো আমি আমার লাইফস্টাইলে অনেক জিনিস দেখা যাচ্ছে যে মানে এলোমেলোভাবে মানা ছিল। এটা একটা সুন্দর ডিসিপ্লিন ওয়েতে মানা, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে আল্লাহর বিধানের মাধ্যমেও কিন্তু এই শৃঙ্খলা শিখাচ্ছেন। এই শৃঙ্খলারই একটা পার্ট আমাদের যে তাইয়ব খাবার, এই যে খাদ্যাভ্যাস, একটা যে লাইফস্টাইলটা যে আমাদের ডিসিপ্লিনে আনতে হবে, এই জিনিসটা আমি এই জাহাঙ্গীর কবির স্যারের মাধ্যমে আমি উপহার পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, যে এইভাবে আসলে আমার জীবনকে মানতে হবে খাদ্যাভ্যাসটা। তো ডেফিনেটলি ধন্যবাদ স্যারকে এই একটা অপরচুনিটি দেওয়ার জন্য, এবং আমার মিসেসের ব্যাপারে একটা কমেন্টস করার জন্য। অবশ্যই আমি হ্যাপি, এবং আরও হ্যাপি এই কারণে যে আমার এই লাইফস্টাইলটা জাহাঙ্গীর কবির স্যারের আমি গত 1 মাস আগে আসছি শুধুমাত্র পরীক্ষা করানোর জন্য, যদিও আলহামদুলিল্লাহ আমার হুমায়ার 1.5 না, তো সব কিছু মিলে এটার অবদান কিন্তু ওর, কিন্তু আনফর্চুনেটলি ওর একটু বেশি। আলহামদুলিল্লাহ সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। আমি সব দিক দিয়ে অবশ্যই আমি ওর কাছে কৃতজ্ঞ, ডেফিনেট প্রথমে আল্লাহর উপর কাছে কৃতজ্ঞ, এবং আল্লাহ এরকমভাবে আমাকে একজন সহধর্মিনী দান করেছেন। এবং এই যে পুণ্যবতী স্ত্রী হচ্ছে একটা বিরাট বড় নিয়ামত, মানে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় রিজিকের ভিতরে একটা হলো আপনার সুস্বাস্থ্য, যেটা আপনার আছে আলহামদুলিল্লাহ, আর একটা হলো পুণ্যবতী স্ত্রী, সেটাও আপনার আছে আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে তৈয়ব খাবার, সেটাও আপনার আছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আপনাকে অনেক দিক থেকে ব্লেসিংস দিয়েছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা দোয়া করি প্রতিটা ফ্যামিলি যেন এত সুন্দর থাকে। এবার ওর সঙ্গে আমি একটু পার্সোনালি কথা বলবো। বোন, তুমি আমাকে বলো যে, তুমি করে বলছি, তুমি বলো যে তোমার নেগেটিভিটি কি রয়ে গেছে কোনো, মানে চিন্তায় তুমি কি নেগেটিভ থিংকিংস এখনো করো? না, এখন নাই আলহামদুলিল্লাহ, এখন অনেক কমে গেছে, এখন অনেক কমে গেছে। এমন হতো যে আমার রাতে হঠাৎ ঘুম ভেঙে অটো কান্না আসতো, কোনো কারণ নাই, কোনো পজিটিভও না নেগেটিভও না, কিছু না, জাস্ট অযথা। ও বুঝতেছে না কেন আমি বুঝতাম না এটা, কেন কেউ বলতে পারবে? হরমোনের কারণে, ওর হরমোনের কারণে, হরমোনাল ইমব্যালেন্স হলে ওই যে পিসিওডি, ম্যাডাম বলতে পারবেন ভালো, পিসিওডি মেয়েদের সবারই মুড সুইং করবে, হ্যাঁ। এটা হলো ও মনে হচ্ছে ওর হাজব্যান্ড আছে, সবই আছে, বাট ওর হচ্ছে কিছু নাই, মনে হচ্ছে আমার কেউ নাই পৃথিবীতে, আমার কেউ নাই, আমি একা, কেউ বোঝে না আমাকে, হ্যাঁ। তো এই এখন কাঁদতেছে। এখন ও যদি 3 বার জিজ্ঞেস করে যে কি হয়েছে, কান্দো কেন, পরে এখন ও তো উত্তর দিতে পারে না, তখন দেখা গেল যে লাগে গেল ঝগড়া, ব্যাপারটা বুঝতে পারছেন? তা এখন এই জিনিসগুলো কমছে কিনা আগের চাইতে? অনেকটা কমেছে, হ্যাঁ অনেকটা কমেছে, এবং ধৈর্য, মানে আমি আগের চেয়ে ধৈর্য বেড়েছে। মানে আগে এরকম হতো যে আমার বাচ্চা 2টা, বড় ছেলে 13 বছর, ছোটরা 8 বছর, মানে বাচ্চাদের সাথে স্পেশালি কিছু মানে অল্প কিছু রিয়েক্ট করতে পারতাম না আমি, মানে করতে পারতাম না, সহ্য করতে পারতাম না, একটু হইলেই আমার রাগ হওয়া, তারপরে পড়তে বসানো, মানে সবকিছুতে ওভারঅল মানে খুব রিয়েক্ট করা। এখন আলহামদুলিল্লাহ যে মানে ধৈর্য শক্তিটা আলহামদুলিল্লাহ। তাহলে এই যে মেয়েরা যাদের এই প্রবলেমগুলো, 2টো বাচ্চা, একটা স্বামী, সংসার, তো স্ট্রাগল করছে, এবং তারা মানে মেজাজ হারাচ্ছে এবং ধৈর্য রাখতে পারছে না, তার নিজেরও মুড সুইং হচ্ছে, হ্যাঁ। এবং বাচ্চাদের যে যত্ন করবে, এখন বাচ্চাদের যদি এরকম মা হলে কি এই তুমি মানে এটা রাগারাগি, তো বাচ্চারাও তখন মানে নিজেদেরকে ধীরে ধীরে, ওরাও তো ছোট মানুষ, তো নিজেদেরকে দূরে সরায় নেয়, হ্যাঁ দূরে সরায় নেয়, এবং মাকে মনে করে পৃথিবীর সবচেয়ে খারাপ ক্যারেক্টার হলো আমার মা,
জি আমার কথা আর বাবারা তো একটু দূরে থাকে, বাবাদের তো শাসন টাসন একটু আদর টাদর বেশি করে, তো বাবা খুব ভালো আর মা হলো সবচেয়ে খারাপ, নাকি? ঠিক আছে না, এরকম ভাবে আর কি বাচ্চারা। যদিও মারাই বেশি কষ্ট করে বাচ্চাকে, এই যে 9 মাস ইয়ে করা, 2 বছর দুধ খাওয়ানো থেকে শুরু করে, হ্যাঁ, এই যে খুব মানে সবচেয়ে বেশি মানে কি বলবো, মানে মায়ের ঋণ তো আর কেউ শোধ করতে পারবে না। এই জন্যে হাদিসে আসছে যে প্রথমে মা, তারপরে মা, তারপরে মা, তারপরে হলো বাবা। তো এটা আমরা জানি। তো এখন এই মাকে এই বাচ্চারা তখন সহ্য করতে পারে না, এবং মাও এই বাচ্চাদেরকে মানে হয়তো ভালোবাসে, কিন্তু ওই যে ওকে যে বকা দেয় দিয়ে আবার নিজে কান্নাকাটি করে, আবার নিজেরই খারাপ লাগে, আবার গিল্টি ফিলিংস হয়, সো নিজেই আবার সাফার করে। তো এই যে একটা ভিশিয়াস সাইকেল, এবং পরের দিন সে একই কাজ করে। সো এটা ও যে, আমি এই জন্য ওকে জিজ্ঞেস করলাম যে যারা আমাদের ফলো করে মানে, তো আপনি কি আপনারা কি জানেন যে খাবারের সঙ্গে নেগেটিভ চিন্তা সম্পর্ক আছে? আপনি কি জানেন যে গাটের বাজে ব্যাকটেরিয়ার সাথে নেগেটিভ চিন্তার সম্পর্ক আছে? এবং আপনি যে নিজের জন্য ফুড চয়েস করতে পারেন না, তার কারণ কি জানেন? আপনার পেটে যদি বাজে ব্যাকটেরিয়া থাকে, তখন পেট আপনাকে সারাক্ষণ বলবে তুমি নষ্ট খাও। তো পেট ব্রেনকে 80 ভাগ নিয়ন্ত্রণ করতে পারে, ব্রেন পেটকে নিয়ন্ত্রণ করতে পারে 20 ভাগ। এই জন্য সবসময় পেটে বাজে ব্যাকটেরিয়া থাকলে আপনি সবসময় ব্রেন পরাজিত হবে, এবং সে চাইলেও ভালো খেতে পারবে না। পেট তাকে নির্দেশ দিছে যে তুমি নষ্ট খাও, সে সারাক্ষণ নষ্ট খাবে, এবং সে কি বলবে জানেন? আমি নষ্ট খেতে ভালোবাসি। সে ভালোবাসে না, তাকে এখানে খাওয়ানো হচ্ছে ষড়যন্ত্র করে। তার পেটের বাজে ব্যাকটেরিয়া ব্রেনকে নির্দেশ দিচ্ছে তুমি এগুলো খাও, তাহলে আমার বাজে ব্যাকটেরিয়ার আমরা আরও বাড়তে পারবো। তুমি ক্রিস্পি ক্রাঞ্চি খাও, তুমি চিনি জাতীয় খাবার খাও, এগুলো খাও। কিন্তু সে মনে করছে এটা তার চয়েস, কারণ তার ব্রেনকে দখল করেছে তার পেট। বুঝতে পারছেন? তো এই ধরনের যারা আমাদের কাছে সমস্যা নিয়ে এসেছে, আমরা তাদেরকে এই কফি আনামা করিয়েছি, গাট ক্লিন করিয়েছি, হ্যাঁ, তারপরে রোজা রাখানো, তারপর পেটের ব্যায়াম। তো যখন তার গাট ক্লিন হয়েছে, এখন কিন্তু সে নিজের জন্য সবচেয়ে ভালো খাবারগুলো চয়েস করতেছে। এখন তার পেটে ভালো ব্যাকটেরিয়ার চাষ করা হয়েছে, প্রিবায়োটিক্স, প্রোবায়োটিক্স, সিমবায়োটিক্স আমরা তাকে অ্যাড করেছি, ফাইবার। এখন তার পেট আবার বলতেছে যে তুমি ভালোটা খাও। যখন সে ভালো খাচ্ছে, তখন আবার ভালো ব্যাকটেরিয়ার আনন্দ ফুর্তি করছে, তারা খুশি, তা এখন সেও খুশি। আর যখনই তার পেটে খারাপ ব্যাকটেরিয়া থাকবে, সে যদি ভালো খাবার খায়, তো ওরা আবার আন্দোলন সংগ্রাম করবে, পেটে ডিস্টার্ব হবে। যে আমরা বললাম কিসের পেটটা জানি ঘি হজম হয় না, ব্যাপারটা এরকম। তো দেখবেন সবজি খাবে, হজম করতে পারবে না, সবজি খেলে পেটে গুট গাট করে কারণ কি, সবজি হজমের জন্য ভালো ব্যাকটেরিয়া লাগে। সবজির যে ফাইবার, সেটা কোনো হজম করার কোনো কিছু আমার মানব শরীরে নেই। তো ফাইবারকে হজম করে হচ্ছে ব্যাকটেরিয়া। ফাইবারকে যে আপনার বিউটারেট তৈরি করে, ব্যাকটেরিয়া তৈরি করে। এখন যার পেটে ভালো ব্যাকটেরিয়া নেই, সে তো সবজি হজম হবে না। সবজি খাইলে সে বিপদে পড়বে। সবজি খাইলে তার আরও মানে বুট ঢুস ঢাস পেটে, যতক্ষণ সবজিটা না বেরোবে ততক্ষণ আন্দোলন সংগ্রাম করবে, পেটের মধ্যে আন্দোলন সংগ্রাম, বুঝবে যে এটা খাই আমি ভুল করছি। এই জিনিসটা আমরা অনেকে জানি না। এই জন্য আমি বললাম কি, এটা আমার চয়েস। ভাই, এটা কি করে হতে পারে যে ও এমন একটা খাবার চয়েস করলো যেটা তার মেজাজ খারাপ করবে, যেটা তার ফিগার নষ্ট করবে, যেটা তাকে রুগী বানাবে, যেটা তার ডায়াবেটিস বানাবে, যেটা তার ঘুম নষ্ট করবে, যেটা তাকে একটা মানে এমন একটা ক্যারেক্টার হিসেবে প্রেজেন্ট করবে যে ওর হাজব্যান্ডকে আমার বউ খালি সন্দেহ করে, আমার বউ খালি আমার সাথে খিটখিট করে, আমার বউ খালি অযথা রাত্রে কান্দে। কি হয়েছে? আমি তারে কি দেইনি, আমি তারে কোন অভাবে রাখছি, আমি তারে কোন অযত্ন করছি, ওকে তো আমি খুশি রাখতে চেষ্টা করি, তারপর আমার বউ রাত্রে কান্দে। এটা কেমন কথা? আমি কি অন্যায় করলাম? ব্যাপারটা বুঝেন নাই তো? ও খারাপ ফিল করবে। আর বাচ্চারা কবে এই কি মা সারাক্ষণ খালি আমাদেরকে এই করে সেই করে। তো তাহলে খেয়াল করেন, সে একটা মানে একদম মানে সবার কাছে একটা বিশ্রী ক্যারেক্টার, নেগেটিভ ক্যারেক্টার। তা এই খাবারটা আমি তাহলে আমাকে কিভাবে আমি ভালোবাসলাম, আমি নিজেকে ধ্বংস করলাম। তো এই খাবার একটা হলো নষ্ট, যেটা খেয়ে মানুষ নিজেকে ধ্বংস করছে, এবং সে বলতেছে আমার চয়েস। এটা কি করে হতে পারে? আপনি কি নির্বোধ? আপনি কি পাগল? আপনি কি বেকুব? আপনার কি আল্লাহ ব্রেন দেয় নাই যে আপনি নিজের ধ্বংসকে বলতেছেন আপনি ভালোবাসেন? কি করে হতে পারে? তার মানে কি? তার মানে আমার পুরো মেটাবলিক সিস্টেমটা সব হ্যাং হয়ে গেছে। এটা অলরেডি আমাদের ভাইরাস ঢুকে গেছে, ঢুকে পুরোটাই আমার হ্যাক করে ফেলেছে। এখন আমার ডাইজেস্টিভ সিস্টেম হ্যাক হয়ে গেছে। এখন ওরা আপনার ভিতরে বৈশা বলতেছে এই টেনশন করো, এই রাত জাগো, এই নষ্ট খাও, এবং আপনি এসে আমারে বলতেছেন এটা আমার ক্যারেক্টার, আমি না অলস, আমি না খাউয়া, আমি না ইনডিসিপ্লিনড, আমি না রাত জাগি, আমি না নিজেকে ধ্বংস করতে অনেক ভালোবাসি, আমি মোটা গদা হইতে ভালোবাসি। হ্যাঁ, তো এটা হয় নাকি? এটা কি মেলে?
তার মানে কি? তার মানে আমার সিস্টেমটা কেউ দখল করে ফেলেছে, বুঝলেন? তাহলে সিস্টেম দখল করার জন্য ইবলিস নষ্ট খাবার খাওয়ায়, তাকে বলে অলসতা বিলাসিতা করো, তাকে বলে রাত জাগো টেনশন করো, বাকিটা এমনিতেই হয়। এরপরে আসে ওষুধ, তারপরে আসে অপারেশন, তারপরে আসে ইঞ্জেকশন, তারপর তো ওই যে মায়ের মতো একেবারে এখন লড়তেও পারে না, সরতেও পারে না, এখন মাজায় বেল্ট, গিরার অবস্থা খারাপ, এই যে এত বস্তা বস্তা ফাইল, এতগুলা ওষুধ, এই হলো তার শেষ পরিণতি। এখন যে কয়দিন বাসে ওষুধ খাইয়া খাইয়া কোনো রকম এইভাবে কয়দিন পরে প্যারালাইসিস, তারপর পচে গেলে এইভাবে আস্তে আস্তে যেদিন হায়াত শেষ হয়। এই তাহলে আপনি নিজেকে ক্যান্সারে নিয়ে গেলেন, আপনি নিজেকে প্যারালাইসিসে নিয়ে গেলেন, আপনি নিজেকে ওপেন হার্টে নিয়ে গেলেন। আপনি এবার ভাবেন যে আপনার ওপেন হার্ট হবে বা আপনার বুক ফাটছে, অলরেডি ফাড়া শেষ। হ্যাঁ, একটা ছবি আছে দেখেন, ওখানে ওই ছবিটা আমার কাছে খুব মানে ভালো লাগছে, যে ইউনিভার্সাল রিমেট সে নাকি এটা পাইছে। হ্যাঁ, তো যাক, ওটা দিয়ে সে দেখে যে তার ফিউচার, তো ফিউচারে দেখে তার এত বড় ভুঁড়ি, পরে দেখা যায় সে লাইপোলাইসিস করছে, পরে দেখা যায় যে তার ছেলে মেয়েদের দিকে সে তাকায় নেয়, সে বিশাল মানে আর্কিটেক্ট, সে বিশাল কিছু বানাইছে। লাস্টে পরে ওই সব যখন দেখে তখন আবার সে ফ্ল্যাশব্যাক, তখন আবার যখন মানে ধর তার ঘুমটা ভাঙছে, না না, তখন সে আবার সিদ্ধান্ত নিছে, না আমার টাকা হইলেও আমার ফ্যামিলি ম্যাটার্স, আমি আমার ফ্যামিলিকে একটু সময় দিব, ওই ছেলে মেয়েদেরকে ওদের দিকে একটু ইয়া করব। এখন আমরা তো যত ব্যস্তই থাকি, হ্যাঁ, সংসারের জন্য ব্যস্ত থাকি, ছেলে মেয়েদের জন্য আমরা পয়সা উপার্জন করি। এখন সেই ছেলে মেয়েগুলাই যদি আমার নষ্ট হইয়া যায়, তাহলে সেই টাকা দিয়ে কী হবে? এখন বউর জন্য আমি ধরেন টাকা আমি ইনকাম করি, এখন বউই যদি আমার উপর অখুশি হয়, তাহলে সেই টাকা দিয়ে আমার কী লাভ হবে? ব্যাপারটা বুঝতে পারছেন? তো এরকম মানে আপনারাও এখন নিজেকে ওইভাবে, কেউ চিন্তা করেন আপনার ক্যান্সার হয়েছে, কেউ চিন্তা করেন আপনার লিভার সিরোসিস হয়েছে, ট্রান্সপ্লান্ট লাগবে, কেউ চিন্তা করেন আপনার এই যে কিডনি এখন কিছুদিন পরে ট্রান্সপ্লান্ট লাগবে, ডায়ালাইসিস হচ্ছে, কষ্ট কেমন, এইভাবে আপনারা ভাবেন। তো আপনারা এটা ভাববেন কারা? যারা ব্যায়াম করে না তারা ভাববে আমার তো এরকম হবেই, তো ধরেন হইয়া গেছে, তা এখন ব্যায়াম করবেন কি না দেখেন, চিন্তা করে, আর না করলে কি হবে তো তা আপনি বুঝতেই পারছেন নাকি? বোঝেন নাই কথা? আমি কি বুঝাইতে পারতেছি? ধরেন আপনি ভাবেন যে আমার বুক ফাড়া শেষ, এখন আয়নার সামনে দাঁড়ায় নিজের ফাড়া বুকটা দেখতেছেন আর ভাবতেছেন, আচ্ছা কি করলে আমি এটা থেকে নিজেকে বাঁচাইতে পারতাম। কিন্তু এখন তো আপনার ফাড়া নেই, কিন্তু ভাববেন, তখন আপনি প্রতিবার খাওয়ার সময় এটা মনে করবেন যে আমি যদি এই খাবার খাই তাহলে আমার এই বুক ফাড়া লাগবে। যেদিন আপনি সকালে ভোরে উঠবেন না, ভাববেন যে আমি ভোরে ওঠা দরকার ছিল। যেদিন আর্লি ঘুমাবেন না, না আমার আর্লি ঘুমানো দরকার ছিল। মানে প্রতিদিন এটা মেডিটেশন করবেন যে আমি যে ব্যায়াম করতেছি না, আমার হবেটা কি? আমার বুক ফাটতে হবে, তাহলে আমার বুক ফাড়া, তাহলে আমি বাঁচাতে পারতাম। আমি যদি রেগুলার ব্যায়াম করতাম, আমি যদি খেলাধুলা করতাম, তাহলে বাঁচাতে পারতাম। তখন আপনি সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন যে আমার এই কাজগুলো করা উচিত নাকি? বুঝতে পারছেন ম্যাডাম? বুঝছেন নাকি? না এই ম্যাডাম বুঝছেন আপনি? হ্যাঁ, না এইসব বলে লাভ নাই। যে আমি দেখি কে কি করে তা না, আমি দেখি যে মানে ওর কি ডিসিশন নিচ্ছে। ধরেন আমরা তো মানুষকে শেখাচ্ছি, বাট সেই ডিসিশনটা আমি কি কার্যত আমার প্রতিদিনের, যেমন ধরেন এই যে হুজুর আছে এখানে, ওনারা মানুষকে কোরআন শেখায় কিন্তু নিজেরা তৈয়ব খাবার খায় না, জিলাপি খায়। মসজিদের মধ্যে তবারক না নিয়ে যাবেন না, নিজেরা জিলাপি খায়। তো জিলাপির মতো নিকৃষ্ট খাবার এই পৃথিবীতে নাই। তাহলে ওই কোরআন শিখায় মানুষকে লাভ কি? ও তো তৈয়ব না, ও তো খায় খবিশ খাবার। তা আমার বাস্তব জীবনে আমার শিক্ষা যদি আমার রিফ্লেক্ট না করে, তা আমি মানুষকে শেখাচ্ছি ব্যায়াম করো, আমি করছি না, বুঝলেন? তারপর আমরা জানি যে অটোফেজি করলে, ফাস্টিং করলে আমার সেলুলার ওভারলোড কমে। আমার জাপানি বিজ্ঞানী ওসুমি নোবেল প্রাইজ পেয়েছেন, ম্যাডাম জানেন তো, যে ওই যে অটোফেজি আবিষ্কার করে জাপানি বিজ্ঞানী ওসুমি নোবেল প্রাইজ পেয়েছেন। তো এই অটোফেজি সেলুলার ডিটক্সিফিকেশন, সেলুলার ওভারলোড কমায়, ফ্যাট বার্ন করে, হ্যাঁ, এবং ওই যে খারাপ যে সেলগুলোকে ইয়ে করে ভালো সেল দ্বারা রিপ্লেস করে, প্রতিস্থাপিত করে, বা ডিফেক্টিভ প্রোটিনটাকে আবার রিসাইকেল করে নতুন ব্যবহারযোগ্য প্রোটিনে রূপান্তর করে। সো মানে লট অফ থিংস। হ্যাঁ, তো এখন আমি 6 বেলা খেয়েই যাচ্ছি, তাহলে আমার অটোফেজি হবে কি করে? আর রোজা রাখছি, আবার আমি পেঁয়াজও জানি ভালো না খাই, বেগুনি জানি ভালো না খাই, হ্যাঁ, বড় বাবের পোলায় খাই, বুরিন্দা খাই, শাহি জিলাপি খাই, শরবত খাই, তাহলে এগুলো তো জানি খারাপ, তো আমি খেয়েই যাচ্ছি। তাহলে এখন যদি আমি নিজেকে ধ্বংস করি আর মানুষকে আমি যদি শিখাই, তো পরে কয়দিন পরে হুজুর আপনি যে করলেন 3 ভাগের 1 ভাগ খাইতে হবে, হালাল তৈব খাইতে হবে, তো হুজুর বলেন তো আপনার যে এত বড় একটা ভুঁড়ি, এটা কেমনে হয়েছে আমাদের কেউ বলেন তো? নাকি আপনি খালি আমাদের শেখান আর আপনি করেন আর একটা? তার মানে তো আপনি কি মানে নিজেই কি মুনাফিকি ক্যারেক্টার নাকি? নাউজুবিল্লাহ মিন জালেক। তো মানুষ বলবে কি? খারাপ বলবে না? তা এখন দুঃখজনক হচ্ছে আমরা নিজে রুগী, আমি এখন চিকিৎসার জন্য আর এক রুগীর কাছে গেছি, সে ইনসুলিন নেয়, ডাক্তার আমার যিনি এন্ডোক্রাইনোলজি, উনি ইনসুলিন নেন আর আমি ট্যাবলেট খাই।
তো আমার ডাক্তারও ইনসুলিন নেয়, তো ডাক্তারের রুগী আমিও রুগী, দুই রুগী মিলা বলে একজন আরেকজনের ভালো বানাবে। আমি কি বোঝাতে পারছি? তাহলে আমাদের যেই জ্ঞান আমার বাস্তব জীবনের প্রয়োগ নাই, পর হস্তে বিদ্যা, হ্যাঁ, আর পর হস্তে ধন, নাহি বিদ্যা নাহি ধন নাহি প্রয়োজন, এই বিদ্যার কোনো কাম নাই। ক্লিয়ার? তা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের দুজনের জন্য এই পুরস্কার। হ্যাঁ, এবং আপনারা এইভাবে হানিমুন পিরিয়ড পার করুন, দোয়া করি আল্লাহর কাছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, জাজাকাল্লাহ। আমি চাই আমাদের প্রতিটা কপতি তারা হানিমুন পিরিয়ড পার করবে। এই বয়সী বহু তরুণ তরুণী আমার কাছে আসে, ওদেরকে আমি তরুণ তরুণী বলবো। হ্যাঁ, কারণ আমার বয়স 52, যেহেতু আমি তো ওদেরকে তরুণ তরুণীই বলবো। হ্যাঁ, এখন আমার কাছে আসে তারা ভাই বোনের মতো সংসার করতেছে। এখন এই মেয়েটার, তুমি আবার মাইন্ড করো না, ওর যদি পিসিওএস থাকতো আর ওর যদি ইডি থাকতো তাহলে ওরা ভাই বোনের মতো সংসার করতো। তাহলে এই পিসিওএস এবং ইডি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে হয়। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।